নির্বাচন তো হয়ে গেল, বাংলাদেশে বিএনপি সরকার আসলো এবং বিস্ময়করভাবে আমরা খেয়াল করলাম যে ভারত এই বিএনপি সরকারকে ব্যাপকভাবে তারা সমর্থন করেছে এবং কি করছে, একেবারে রিকগনিশন দিয়েছে এবং ভারত আর বাংলাদেশের সম্পর্ক আবারও স্বাভাবিক করার জন্যে ভারতের যে দৌড়ঝাঁপ বা যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু নজর কেড়েছে সবারই। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে এই প্রায় 1.5 বছর ধরে ভারত এই যে বাংলাদেশের নাগরিকদের জন্য যে ভিসা রেস্ট্রিকশান দিয়েছিল, এইটা হয়তো খুব তাড়াতাড়ি 1.5-2 মাস নাকি 3 মাস 6 মাস কে জানি উঠে যে যাবে এ ব্যাপারে কিন্তু আশাবাদী হওয়া যায়। এবং ওই ভারতীয় হাই কমিশনের একজন সহকারী কমিশনার অনিরুদ্ধ তিনিও বলেছেন যে শিগগির ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে ভালো। তো এটা তো এখন ভারতেরও যেমন দরকার, কারণ স্বাভাবিক প্রক্রিয়া যদি না থাকে তাহলে তো সমস্যা, তাই না? আবার বাংলাদেশের মানুষদের আরও বেশি দরকার। এইখানে ইন্টারেস্টিং ব্যাপার যে ভারতের যতটা না দরকার তার থেকে কিন্তু বাংলাদেশের মানুষের এই ভিসা পাওয়াটা আরও বেশি দরকার। কেন? সবাই জানে কম বেশি, প্রথমত হচ্ছে চিকিৎসার জন্যে। বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে চিকিৎসা করাতে এই ভারতে আসে এবং আমি নিজেও এই যে ভারতে এখন আমিও একটু হালকা পাতলা মনে করেন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি নিজে দেখেছি যে এই কলকাতার এই মুকুন্দপুর অঞ্চলটা আছে, যেটা নতুনভাবে গড়ে উঠেছে। কিছুকাল আগেও এখানে বিশাল বিল ছিল এবং এখানে ধান টান চাষ করতো। এখন সমস্ত জায়গায় দেখা যায় যে 20, 25, 30, 40 তলা বিল্ডিং এখানে পরপর এখানে গড়ে উঠেছে। তখন আমি চিন্তা করলাম যে এই যে বিশাল বিল্ডিং গড়ে উঠেছে এবং এগুলো ওই যে হাসপাতাল যেমন পিয়ারলেস, তারপরে ওই মণিপাল, তারপরে রুবি, এরকম আরও তারপরে অ্যাপেলো, নানা রকম যে হাসপাতাল এগুলো গড়ে উঠেছে। তখন আমি বুঝতে পারলাম যে এইগুলা ওই ভারতের পশ্চিমবঙ্গ অথবা কলকাতা, বিশেষ করে পশ্চিমবঙ্গের রুগীদের লক্ষ্য করে যে হাসপাতালগুলো তৈরি হয়েছে আমার তা মনে হয় নাই। যেহেতু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে লোকজন এই চিকিৎসা করাতে যায়, মানে ভারতে আসে, তো তাদের উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। এবং আমি এর মধ্যে একটা হাসপাতালে গেছিলাম, তো ওই যে মণিপালে গেছিলাম, তো যে দেখলাম যে সেই মানে ওই যেরকম ভিড় হওয়ার কথা, যে বিশালত্ব, ওই বিশালত্বের তুলনায় ভিড় কিন্তু বেশ কম। সুতরাং আশা করা যায় যে ভিসা যদি স্বাভাবিক হয়ে যায়, লোকজন আসবে, চিকিৎসা করবে। কিন্তু কথা হচ্ছে মানে চিকিৎসার জন্য তো আসবেই, আর একটা হচ্ছে ওই বেড়াতে আসে, ভারতে বেড়াতে আসে। কেন? বাংলাদেশ একটা ছোট দেশ এবং প্রচণ্ড জনবহুল একটা দেশ। প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে বাস করে প্রায় 1300 মানুষ প্রতি বর্গ কিলোমিটার গড়ে। আর ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 360 জন। যারা বাংলাদেশের অনেক মানুষ মনে করে ভারত হলো প্রচণ্ড জনবহুল দেশ, তারা আসলে জানেই না যে আসলে জনসংখ্যা কিসের ভিত্তিতে আসলে জনবহুল নাকি জনবহুল কম, এটা কিসের ভিত্তিতে নিরূপিত হয় এটা তারা জানেই না। প্রত্যেকটা দেশের পার বর্গ কিলোমিটারে কত মানুষ বাস করে সেটার উপরে বস্তুত ওই দেশের জনঘনত্ব নির্দেশক। ভারতে 360 জন প্রতি বর্গ কিলোমিটারে, চায়নাতে 150 জন, চায়নাতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 150 জন, সেখানে বাংলাদেশে বাস করে 1300 জন। এখন চিন্তা করেন তো, ভারতের থেকেও বাংলাদেশে তাহলে কত, প্রায় 4 গুণ বেশি লোক বাস করে না, 4 গুণ বেশি লোকই তো বাস করে। তো এরপরেও বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত জনবহুল দেশ, চায়না জনবহুল দেশ। বিষয়টা আসলে তা না। এখন এই জনবহুলতা কি সমস্যা তৈরি করে? বাংলাদেশে যেমন প্রচণ্ড জনবহুল বলেই বাংলাদেশে যে পর্যটন অঞ্চলগুলো আছে, যেমন ধরেন যে কক্সবাজার, সাগর সৈকত, তারপরে রাঙ্গামাটি,
তারপরে ওদিকে কুয়াকাটা ইত্যাদি ইত্যাদি, যে ভ্রমণ করার জন্য যে জায়গাগুলো প্রচণ্ড জনবহুল থাকে, প্রচণ্ড জনবহুল থাকে। যখন সিজন হয় তখন ওই কক্সবাজারে মানে সাগর সৈকতে গেলে মনে হবে যে আপনি কোনো বিশাল কোনো জনসভায় আসছেন। যে মজা করার জন্য মানে সাগর পাড়ে আসে ওইটা কিন্তু আর হয় না। ফলে বাংলাদেশের মানুষ কী করে ভারতে আসে, ভারতে এসে বিভিন্ন জায়গায় বেড়ায় টেড়ায় এবং তারা রিফ্রেশমেন্ট করে। এখন এই বিষয়ে ভিডিও করার যে মূল উদ্দেশ্য সেটা হলো এই, আমি আসলে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের যারা রুগী আছেন ভারতে আসবেন চিকিৎসা করতে, অথবা যারা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য ভারতে বেড়াতে আসবেন, ভালো কথা। আপনারা যে এতদিন ধরে ভারতকে প্রচণ্ড রকম যে ঘৃণার মনোভাব যেটা প্রকাশ আপনারা করলেন, অনেকে বলবেন যে ভাই আমরা তো করি না, এই কিছু লোক করছে, এই জন্যে কি আমরা দায়ী নাকি? একেবারে সহজ যুক্তি দিবেন, অবশ্যই আপনারা দায়ী না। যারা আপনারা মানে হয়তো ঘৃণার বহিঃপ্রকাশ ঘটান নাই, কিন্তু আপনাদের তরফ থেকে যারা নাকি ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে একটা টুইটা শব্দও তো আমরা দেখিনি। ফেসবুকে এসেও যে আপনারা দুই একটা পোস্ট দিয়েছেন আমরা তো সেটাও নজরে পড়ে নেই। তাহলে মৌনতা কি সম্মতির লক্ষণ না? বা এখন মনে করেন যে ধরেন যে তখন ভয়েতে করেন না, এই যদি ভারতের বিরুদ্ধে যে ঘৃণার বহিঃপ্রকাশ এটাকে নিয়ে যদি কোনো পোস্ট করেন বা কোনো কথা বলেন তাহলে আপনাদের ওপরে মবের সম্ভাবনা তৈরি হতে পারত। আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই এটাই হলো আপনাদের অজুহাত। কিন্তু কথা হচ্ছে যে এখন থেকে এই যারা এই ভারতের বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে কি এখন থেকে কথা বলবেন আপনারা? আমি বাংলাদেশের মানুষ, আমি জানি করবেন না, আপনারা চুপচাপ থাকবেন। যারা ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে থাকবে তারা ঘটাতেই থাকবে এবং তারপরে আপনারা টুটা শব্দ করবেন না। এই জন্যে মাঝে মাঝে বলি যে বাংলাদেশের মানুষগুলো হলো প্রচণ্ড রকম অকৃতজ্ঞ। ভারতে আসবে, চিকিৎসা গ্রহণ করবে, বেঁচে থাকার সুযোগ নেবে, কিন্তু ভারতের প্রতি কোনো কৃতজ্ঞতা তারা দেখাবে না। জিজ্ঞেস করলে বলবে যে আমরা কি মাগনা চিকিৎসা নিয়েছি নাকি, আমরা তো টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিয়েছি। তা ভাই টাকা পয়সা তো তোমার আছে, যা তুমি বাংলাদেশে চিকিৎসা করো, অথবা যাও অন্য কোনো মুসলিম দেশে গিয়ে পাকিস্তানে যাও, পাকিস্তানে গিয়ে চিকিৎসা করো। এখানে ভারত যে আপনাদের এই যে সেবাটা দিল, একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি যে সেবা আপনাকে দিল, সার্ভিস দিল, শুধুমাত্র এই জন্যও তো আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাই না? আর আপনারা যে 1.5 বছর ধরে এই ভারতে চিকিৎসার জন্য আসেননি, তাতে করে কি ভারতের ডাক্তার কি রাস্তা রাস্তা ভিক্ষা করতে বেরোইছে? ওই অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে কিছুকাল পরে যখন এই যে ভিক্ষা টিকা বন্ধ হয়ে গেল, তো তখন এই যে কলকাতার মার্কেট স্ট্রিট বা নিউ মার্কেট অঞ্চলে কিছু ব্যবসায়ী তাদের ব্যবসাটা অনেক কমে গেছিলো। তো আমরা বাংলাদেশের মানুষের কত পৈশাচিক উল্লাস আমরা দেখছি তো। তারা বলছে যে এইবার ভারতের ব্যবসায়ীরা সব রাস্তায় নেমে যাবে, তাদের হোটেলে ক্লায়েন্ট নাই, দোকানে ক্লায়েন্ট নাই, তো কেউ কি দোকানপাট বন্ধ করে বা বিক্রি করে দিয়ে, অথবা হোটেল টোটেল বিল্ডিং বিক্রি করে দিয়ে বন্ধ করে দিয়ে রাস্তায় ভিক্ষা করতে বের হয়েছে নাকি? বা আপনাদের কাছে এসে হাত জোড় করে বলেছে যে ভাই রে ভাই, আপনারা না আসাতে আমরা সব না খেয়ে মারা গেলাম? অথবা এরা দল বেঁধে ভারত সরকার কেউ তো অনুরোধ করে নাই যে বাংলাদেশের মানুষদেরকে ভিসার জন্যে রাস্তা খুলে দেওয়া হোক? আমরা এ ধরনের কোনো মিছিল মিটিং কই আমরা তো খবর দেখি নেই। তাহলে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ তাই মনে করে যে এতে করে বাংলাদেশের এই হাসপাতালের ডাক্তাররা রাস্তায় ভিক্ষা করতে নেমেছে বা কলকাতার ব্যবসায়ীরা রাস্তায় ভিক্ষা করতে নেমেছে। হ্যাঁ, এটাই বিশ্বাস করে, মানে এইটা বিশ্বাস করে তারা পৈশাচিক আনন্দ পায়। এই যে ভারতের একটু ক্ষতি হলে বা সর্বনাশ হলে এই যে পৈশাচিক আনন্দ, এটা কোথা থেকে আসে জানেন? এটা সম্পূর্ণ ধর্মীয় আদর্শ থেকে আসে। কারণ ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সমস্ত অমুসলিম হলো কাফের, তার মধ্যে এই যে হিন্দুরা তাদেরকে তো মুশরিক বলে, তাই না? তো স্বাভাবিকভাবে মুসলমানরা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা, আর বাকিগুলো আসলে কীট পতঙ্গের সমতুল্য। ওই যে সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে এটা কিন্তু পরিষ্কার বলাও আছে। তো মুসলমানরা যেটা ভয়
যদি পার্শ্ববর্তী কোনো অমুসলিম মনে করেন যে অনেক উন্নত হচ্ছে, এটা ব্যক্তিগত পর্যায়ে ও এরকম, তারপরে রাষ্ট্রীয় পর্যায়েও কিন্তু এরকম। যদি কোনো মুসলিম রাষ্ট্রের পাশাপাশি যদি কোনো অমুসলিম রাষ্ট্র মনে করেন যে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, বিজ্ঞান টেকনোলজির দিক দিয়ে উন্নতি করছে, তখন ওই মুসলিম দেশটার মানুষগুলা প্রচণ্ড রকমভাবে ঈর্ষান্বিত হয় এবং প্রচণ্ড রকমভাবে মনোকষ্ট পাইতে থাকে এবং ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা পোষণ করতে থাকে। এবং তারই একটা জাজ্বল্য প্রমাণ কিন্তু গত 1.5 বছর ধরে আমরা পেয়েছি, এই যে ভারত ওই বাংলাদেশের পক্ষ থেকে। আমরা কি পাই নাই? পেয়েছি। তো এই যখন অবস্থা, এবং এটাই বাস্তবতা, মনে করার কোনো কারণ নাই যে এই এখন বিএনপি ক্ষমতা আসছে, এখন ভিসা ছেড়ে দেওয়া হলো, লাখে লাখে বাংলাদেশি ভারতে আসলো বেড়াতে, চিকিৎসা করতে, এবং তারপরও ওই যে ভারতের প্রতি তাদের যে ঘৃণা, হিন্দুদের প্রতি তাদের যে ঘৃণা, এটা একেবারে রাতারাতি উবিয়ে যাবে, এইটা মনে করার কোনোই কারণ নাই। এই হেতু ভারত যদি এখন এই যে ভিসা প্রক্রিয়া সহজ করতেই চায়, আমার ছোট্ট একটা আছে, অনুরোধ আছে বা সুপারিশ, যাই বলি না কেন, এইবার যারা নাকি ভিসা ওই অনলাইনেই তো পূরণ করে, তাই না? অনলাইনেই পূরণ করে, ভালো কথা। সেখানে ফেসবুকের লিঙ্ক অথবা তাদের সামাজিক সোশ্যাল মিডিয়ায় যে তারা যে আছে, তাদের যে আইডেন্টিটি আছে, ওইটা লিঙ্কটা এই অ্যাপ্লিকেশনে দিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে হবে, যেটা নাকি আমেরিকার ভিসার জন্য কিন্তু এটা করে। এবং যখন এই হাই কমিশনারের অফিসাররা ভিসা ইস্যু করবে, অবশ্যই ওই লিঙ্কে গিয়ে দেখতে হবে যে ও কখনো ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে বা ঘৃণা করে কোনো পোস্ট কোনো দিন দিয়েছিল কিনা। এবং এটা একটু সাম্প্রদায়িক মানে কথা হতে পারে, তারপর এটাও আমাকে বলতে হবে, এই ভিসা মানে এই যে চেকিং সিস্টেম, এইটা অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে দিতে হবে। এইটা বাংলাদেশের কোনো মুসলিম সম্প্রদায়ের কাছে যদি দেয়, তাহলে তো তারা তো সঠিক তথ্য দিবে না, একেবারে ক্লিয়ার কাট কথা। এইটা যে কোনো মানে ভিসা অফিসে যে চাকরি বাকরির ক্ষেত্রে এই চেকিংটা যারা করবে, এই যে সোশ্যাল মিডিয়া, এগুলো সংখ্যালঘুদের ওপরে দায়িত্বটা দিতে হবে। তারাই সঠিকভাবে চিহ্নিত করে বলবে যে এখানে এই বিষয়। অথবা যদি বাংলাদেশে মুসলমান কেউ দেয়, তাহলে অন্তত মিনিমাম 2 জন থাকবে, একজন মুসলমান, একজন মানে সংখ্যালঘিষ্ঠ, এরকম। তাহলে হবে কি, ওই চেকিংটা সঠিক হবে। তাছাড়া শুধুমাত্র ওই মুসলিমদেরকে চাকরি দিয়ে এই তাদের ওই ভিসা অফিসে তাদেরকে যদি বলা হয় যে তোমরা এটা একটু চেক করো, ও যতই নিজেকে ভারত প্রেমিক দাবি করুক না কেন, হ্যাঁ কিছু লোক যে একেবারে নাই যে নিরপেক্ষভাবে করবে না তা না, বাট আপনি চিহ্নিত করবেন কি করে? আপনি এদেরকে আপনি চিহ্নিত করবেন কি করে? একেবারে পরীক্ষিত লোকজন যারা নাকি নিরপেক্ষ সঠিক তথ্য হয়তো দিবে, সেক্ষেত্রে হয়তো নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু আসলে অনেক লোক লাগবে তো, বাংলাদেশে কত তা প্রায় 11-12টা সেন্টার আছে না, তো এই জায়গায় অনেক লোক লাগবে না এগুলো চেক করতে? প্রত্যেক দিন তো 15 থেকে 20,000 অ্যাপ্লিকেশন জমা পড়বে, তো এইগুলো ফাইন্ড আউট করতে এদের তথ্য অনেক লোক লাগবে না? তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু করতেই হবে, সামহাও নিশ্চিত করতে হবে। অথবা এই টোটাল কাজগুলা ভারতের থেকে করিয়ে নিতে হবে। অর্থাৎ এই যে ফেসবুকের চেকিংটা, যেহেতু অনলাইন সিস্টেম, ভারত থেকে তো করতেই পারে। ভারতে এই চেকিং সিস্টেমটা ভারতে করতে হবে। এটা বাংলাদেশে কারো উপরে দায়িত্ব দিলে কিন্তু এই চেকিংটা সঠিক হবে না। এবং সেক্ষেত্রে যাদের তরফ থেকে দেখা যাবে যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গারমূলক কোনো দিন কোনো পোস্ট করেছিল বা করেছে, তাদেরকে ভিসা তো দেওয়া হবেই না, একেবারে চিরতরে তাদের ব্লক করে দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো দিন তারা ভারতে ভিসার অ্যাপ্লিকেশন করতেই না পারে। যারা নাকি ভারতকে ঘৃণা করে, তাদের ভারতে আসার দরকারটা কী? সোজা হিসাব, তাই না? এটা কিন্তু ডিসক্রিমিনেশন না। আরে ভাই, আপনি যদি আমাকে ঘৃণা করেন, তাহলে আমার বাড়িতে আপনার কী দরকার বলেন? এবং আপনি দরকার হলেই আমি যে আপনাকে ঢুকতে দেবো, সেটা আমার অধিকার, আমি আপনাকে অ্যালাউ করতেও পারি, নাও পারি। যদি না করি, আপনি কি কিছু বলতে পারেন? না না না, কেন তুমি তোমার বাড়িতে আমাকে আসতে দিবে না? মস্কারি করেন। আপনি আমাকে ঘৃণা করেন, কখন কি সর্বনাশ আপনি করে দিবেন, পিছন দিয়ে ছোরা মেরে দিতে পারেন, এটা তো আমি বুঝতে পারতেছি না। আপনি তো আমার শত্রু, মানে আপনি নিজেই ডিক্লেয়ার করছেন ইউ আর মাই এনিমি, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই শুড আই ট্রাস্ট ইউ?
ধন্যবাদ।